যে সকল ম্যাটেরিয়ালস গুলো পিডিএফ হিসেবে পাবে সেগুলো কেমন হবে আমি সেগুলো একটু ইন্ট্রোডিউস করে দিই তোমাদের সাথে। কোত্থেকে কয়টা প্রশ্ন এসেছে সেটার উত্তর এবং ব্যাখ্যা সহ আছে। পারিভাষিক শব্দ তোমাকে 5-6 শব্দ শিখতে হবে। কখনো কখনো এইচএসসি সিলেবাস থেকে কমন পড়ে যায়, কখনো কখনো এর বাইরে। তার মানে আমাকে অন্তত এইচএসসি সিলেবাসটা ক্লিয়ার থাকতে হবে। এই যে প্রশ্নটা এটা নাটক থেকে এসেছে, নাটক এইচএসসি সিলেবাসে আছে, মাদ্রাসা সিলেবাসে ছিল না, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীকে পড়ে নিতে হবে কারণ এটা থেকে ইউনিভার্সিটিতে প্রশ্ন করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, তোমরা আশা করি ভালো আছো। তোমাদের এইচএসসি এবং আলিম পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। সামনে তোমাদের হচ্ছে ভর্তি যুদ্ধ নামক সেই রণক্ষেত্র। সেই ভর্তি যুদ্ধ নামক রণক্ষেত্রে কি নৈপুণ্য দেখিয়ে তুমি চান্স পাবা, এই লক্ষ্যে আত-তাদরিস ইউনি মিশন তোমাদের জন্য নিয়ে এসেছে ভর্তি যোদ্ধাদের বিশ্বস্ত সঙ্গী। কোথায় কোচিং করলে তোমার জন্য বুঝতে সহজ হবে, চান্স পাওয়াটা এনশিওর হবে, সেই বিষয়গুলো মাথায় রেখে দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম থাকছি বাংলা নিয়ে তোমাদের পাশে। এখানে বাংলার প্রতিটি বিষয়, বিশেষ করে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ানো এবং গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, ব্যাকরণ এবং তার মুখস্থ বিদ্যাগুলো কিভাবে আমরা পড়ব এবং কোর্স আউটলাইন এবং আমরা তুমি যেই লেকচার শিটগুলো আমরা তোমাদেরকে দিব সেগুলোকে তোমরা কিভাবে পরীক্ষা দিবে, পড়বে, আমরা আমাদের তরফ থেকে কি কি বিষয় তোমাদের জন্য রাখবো, প্রত্যেকটা বিষয়ই তোমরা জানতে পারবে। নমুনা হিসেবে আজকে আমি, তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিডিয়েট যেই 25-26 এর যেই পরীক্ষাটা গিয়েছিল মানবিকের, সেটার প্রশ্নটা একটু সমাধান দিব। তো আশা করি আত-তাদরিস আমাদেরকে অন্যান্য কোর্সগুলোর মতো এটাতেও হতাশ করবে না। তো ইনশাল্লাহ দেখি আমরা। তো প্রথমেই দেখো এবং শেখো, এই স্লোগানই তোমাদের সামনে হাজির হলাম আমি। দেখো শেখো। আমার 16 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি তোমাদের পাশে থাকছি, যাতে অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র 25-26 এর সমাধান দিচ্ছি। এখানে তোমাকে একটা বিষয় বোঝা দরকার যে আমাদের এই যে ভর্তি পরীক্ষায় 60 নাম্বার আমাদের এমসিকিউ আছে, এর মধ্যে বাংলায় 15টি এমসিকিউ আসে। এই বাংলায় 15টি এমসিকিউ কোত্থেকে আসে, আমি আসলে কি করব, আমি কিভাবে পড়লে আমার পড়াটা কম হবে এবং ফ্রুটফুল হবে, নাকি আমি গদ বাঁধা পড়েই যাব, এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা পড়াশোনা না করি তাহলে আমাদের পড়াশোনা আমাদের ব্যর্থতায় পর্যবসিত হয়। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো দেখেন বাংলার 15টি প্রশ্ন, এখানে আছে টপিক এবং কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসে সেটা দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে গদ্য 2টি প্রশ্ন, কবিতা 3টি প্রশ্ন, নাটক 1টি প্রশ্ন, উপন্যাস 0-0। কথাটা আসলে সত্য নয় শতভাগ। উপন্যাস থেকে একটা প্রশ্ন এসেছিল, যেটা হচ্ছে একটা শব্দ দিয়ে এই শব্দটা কোত্থেকে এসেছে, তার উৎস ভাষা কি, সেখান থেকে। দেখেন একটা ব্যাকরণের প্রশ্ন যে শব্দের উৎপত্তি কোত্থেকে, কিন্তু প্রশ্নটা করা হয়েছে আমাদের উপন্যাস থেকে, অর্থাৎ আমার টেক্সটের বাইরে যাচ্ছে না, আমার এইচএসসি সিলেবাসের বাইরে যাচ্ছে না। গ্রামারের প্রশ্ন করা হচ্ছে টেক্সট থেকে, তাহলে এই বিষয়গুলো আমাদেরকে অ্যানালাইসিস করে পড়া দরকার। আরেকটা বিষয় এখানে দেখেন, এই যে ব্যাকরণ থেকে 6টি প্রশ্ন, আমি এখানে এই জায়গাটা একটু হাইলাইট করব। ব্যাকরণ থেকে যে 6টি প্রশ্ন, আমরা যদি গতানুগতিক কোনো কোচিং এ ভর্তি হই, আমার এই 15টি প্রশ্নের এমসিকিউতে পাস করার জন্য নাম্বার পেতে হবে 5। এমসিকিউতে আমার 5-এ পাস। ইংরেজি তো আলাদা কন্ডিশন, লিখিত আলাদা কন্ডিশন, সবগুলো কন্ডিশন চূড়ান্তভাবে মিলে একটা নাম্বার আমি পেলে চান্স পাবো, কিন্তু বাংলায় এমসিকিউতে আমাকে 5 পেতে হবে। কিন্তু চিন্তার বিষয়, আমাদের যে এইচএসসির এবং আলিম পরীক্ষার সিলেবাসটা আমরা শেষ করে আসি, সেখানে 2টা প্রশ্ন গদ্য থেকে
পদ্য থেকে 3টা, নাটক থেকে 1টা, যেখানে এখানে 6টা প্রশ্ন আসে আমার নাটক, উপন্যাস এবং গদ্য পদ্য থেকে। সেই 6টা প্রশ্নের আমি 5টা পারি না, আমি ব্যাকরণ বাদ দিলাম, এরপরে হচ্ছে মুখস্থ বিদ্যা আমি বাদ দিলাম। তাহলে আমার এইচএসসি তে অনেক গ্যাপ আছে, যে গ্যাপগুলো পূরণ না হলে আমি ইউনিভার্সিটিতে চান্স পাবো না। এরপরে ব্যাকরণ থেকে 6টি প্রশ্ন। আমাদের গতানুগতিক যতগুলো কোচিং আছে, যেগুলো অফলাইনে করানো হচ্ছে বা করানো হবে, সেই কোচিং গুলোতে তোমার যেই 10 থেকে 12টা ক্লাস হবে, আরো হয়তো তোমার সলভ ক্লাস সহ আর 2-1টি ক্লাস হবে, সব মিলিয়ে তুমি যতগুলো ক্লাস পাবা তোমার ব্যাকরণটা নিয়ে আলোচনা করা হবে। বাট ব্যাকরণ থেকে 6টা প্রশ্ন, কিন্তু 9টা প্রশ্ন তো ব্যাকরণের বাইরে, যেগুলো ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমার উপরে। তুমি কি সলিউশন করবা, কি সমাধান দিবে, এটা তোমার উপরে নির্ভর করবে। তাহলে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মুখস্থ বিদ্যা 3টা। এই মুখস্থ বিদ্যার পড়াগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এই মুখস্থ বিদ্যা থেকে 3টা যে আসে, সেখানেও তো তুমি ব্যক্তি সত্তা নিজে পরিশ্রম করতে হবে, অন্য কেউ না। তুমি চাইলে গদ্য, তুমি চাইলে কবিতা, তুমি চাইলে নাটক, তুমি চাইলে উপন্যাস, তুমি চাইলে মুখস্থ বিদ্যা দিয়েও চান্স পেতে পারো। এই যে ব্যাকরণ অংশটুকু ছাড়া, এখন তুমি শুধু কি চান্স চাও? না, আমি চান্স চাওয়ার সাথে সাথে আমি যাতে ভালো সাবজেক্টে পড়তে পারি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে পজিশনটাকে অনেক দূর এগিয়ে নিতে হবে। এই জন্য বাংলায় আমাকে ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করতে হবে। আমি চান্স পেলাম একেবারে 11th আওয়ারে, শেষ মুহূর্তে, শেষ পজিশনে, তাহলে আমার তো মনের যেই সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছে সেটা তো দমে যাবে। সুতরাং আমাকে ব্যাকরণও ভালো করা লাগবে, প্রত্যেকটা সেক্টরে ভালো করা লাগবে। এটা ছিল হচ্ছে আমাদের কোন টপিক থেকে কয়টা প্রশ্ন এসেছে 2025-26 সেশনে, সেটা আমরা এখানটায় দেখলাম। এর পরেরটাতে আমরা যদি যাই পরের ধাপে, এখন আমি 15টা প্রশ্ন ধাপে ধাপে সলিউশন দিচ্ছি আপনাদের সামনে। দেখি আমরা একটু এখানে। আচ্ছা, এর পরেরটা একটু দেখেন। প্রথম প্রশ্ন এখানে লেখা আছে, দেখেন আমার পেছনে লিখতেই পাচ্ছেন। 1 নম্বর প্রশ্ন, গমনের ইচ্ছাকে এক কথায় কি বলে? দেখেন তো এই প্রশ্নটা এসেছে মুখস্থ বিদ্যা থেকে, আমি লিখে দিয়েছি মুখস্থ বিদ্যা থেকে। দেখেন এই যে এক কথায় প্রকাশ, ইউনিভার্সিটির জন্য এডমিশনের জন্য আপনি সময় পাবেন 3 মাস। আপনার উচিত হবে কি 3 মাসে এই মুখস্থ বিদ্যা গুলো আপনার প্রথম 1-1.5 মাসে শেষ করা, রিভিশনে রাখা। 2-3 বার যদি রিভিশন না দেন, আর আপনি প্রতিদিন 10 থেকে 15টি করে প্রতিদিন মুখস্থ বিদ্যা আপনাকে শেষ করতে হবে। 10 থেকে 15টি প্রতিদিন যদি এক কথা প্রকাশ শেষ করেন, দেখবেন কি আপনার 25 দিনের মাথায়, 30 দিনের মাথায় আপনার হচ্ছে এক কথায় প্রকাশ যতগুলো শিখা দরকার বিগত সালের প্র্যাকটিস সহ মোটামুটি আপনার একটা আয়ত্তে চলে আসবে, মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসবে। এটা করতে হবে। তাহলে এটা একটা দেখলাম। এখন এইটার একটা সমাধান আমি দিচ্ছি। দেখেন এখানে বলছে গমনের ইচ্ছা এক কথায় কি হবে। দেখেন এখানে যে অপশন এ তে যেটা আছে, হ্যাঁ অপশন এ তে আছে হচ্ছে জুগুপ্সা। এটা হচ্ছে নিন্দা করার ইচ্ছা, নিন্দা করার ইচ্ছা। তাহলে এটা রাইট অ্যান্সার নয়, এটা একটা। 2 নম্বরে আছে জিগুমিষা। এই যে জিগুমিষা, এটা হচ্ছে গমনের ইচ্ছা, এটা গমনের ইচ্ছা। আরেকটা বিষয় বলে রাখি, এই যে ইচ্ছা টাইপের, নিন্দা করার ইচ্ছা, গমনের ইচ্ছা, ইচ্ছা টাইপের এক কথা প্রকাশগুলো খুবই গুরুত্বপূর্ণ। অতীতে জবে এবং ইউনিভার্সিটির, পাবলিক ভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণে এসেছে। তো সুতরাং এগুলো আমরা একত্রে করে আপনাদেরকে গুগল ড্রাইভে ফাইল দিয়ে দেব, এবং তোমরা যারা আমাদের এখানে এডমিট হবা তাদেরকে আমরা হার্ড কপি আমাদের হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে আসি জঙ্গম শব্দটা, এটা এখানে ভুল অপশন হিসেবে দেওয়া আছে, কিন্তু এই শব্দটি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এসেছে কি হিসেবে? বিপরীত শব্দ হিসেবে। এটা বিপরীত শব্দ হিসেবে এসেছে কি? এমনি জঙ্গম অর্থ কি? জঙ্গম অর্থ হচ্ছে গমনে সক্ষম এমন বস্তুকে জঙ্গম আমরা বলি, জঙ্গম। এটা যেটা মুভেবল, আর এটার বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। এর বিপরীত হচ্ছে জঙ্গম, স্থাবর এবং জঙ্গম, এটার বিপরীত স্থাবর, জঙ্গম। তারপরে আসে গমনেচ্ছা। এই শব্দটি ব্যাকরণগতভাবে ভুল, শব্দটি ব্যাকরণগতভাবে অপ্রচলিত এবং ভুল।
গমনেচ্ছা, এখানে জোর করে সন্ধি করা হয়েছে। গমনেচ্ছা, গমনের ইচ্ছা, এই ধরনের শব্দ এক কথা প্রকাশ নেই। আচ্ছা, এটা ছিল একটা প্রশ্ন। এর পরের প্রশ্নতে আমরা যাই। এখানে জিগু মিশা সঠিক উত্তরটি দেখে নেন, আমি সঠিক উত্তরটি এখানে দিয়ে দিয়েছি, সঠিক উত্তর। তারপরের প্রশ্ন 2 নম্বর প্রশ্নতে আছে, দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখেন এটা কিন্তু গদ্য থেকে এসেছে লেখক পরিচিতি, গদ্যের লেখক পরিচিতি বা পদ্যের লেখক পরিচিতি। আমরা এখানে যেটি রাইট অ্যান্সার যারটা হবে, তিনি হচ্ছেন আমাদের, তিনি পদ্য রাইটার, পদ্য থেকে এসেছে, পদ্য থেকে দেখতেই পাচ্ছেন। এখন আখতারুজ্জামান ইলিয়াসকে আমাদের কবিতা লিখেছেন না, শামসুর রহমান লিখেছেন কবিতা, সৈয়দ অলিউল্লাহ লিখেছেন নাটক। তাইলে কবিতা লিখেছেন আছেন 2 জন, একটা হচ্ছেন শামসুর রহমান আর একটা হচ্ছে জসিমউদ্দিন, তাদের লেখক পরিচিতি থেকে এসেছে। তাহলে আমরা যদি দেখি, আখতারুজ্জামান ইলিয়াস লিখেছে আমাদের রেইনকোট গল্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক যেটা। এবারে শামসুর রহমান লিখেছেন আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতা, আর তিনি সাংবাদিক ছিলেন। আখতারুজ্জামান ইলিয়াসও তোমার লেখালেখির কাজে কথা সাহিত্যিক তিনি। আর সৈয়দ ওয়ালিউল্লাহ প্রবাস জীবনী ছিলেন, লেখালেখি করেছেন প্রচুর। জসিমউদ্দিন ছিলেন যার জন্ম হচ্ছেন তোমার 1903 সালে। এই জসিমউদ্দিন, আমাদের এই জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিন তোমার 1903 সালে তার জন্ম। 1903 সালে, 1938 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। এই শিক্ষকতা করেন 1943 সাল পর্যন্ত। তারপরে তিনি 1944 সালে তিনি প্রাদেশিক সরকারের পাবলিসিটি অর্থাৎ প্রচার বিভাগে যোগদান করেন। দীর্ঘদিন এখানে তিনি কর্মরত ছিলেন। জসিমউদ্দিন আমাদের আলোচনার মধ্যে খুবই প্রাসঙ্গিক, অনেক বছর তার থেকে প্রশ্ন আসে, জসিমউদ্দিন থেকে প্রশ্ন করা হয়। সুতরাং লেখক হিসেবে জসিমউদ্দিন খুবই গুরুত্বপূর্ণ, তার সম্পর্কে জানতে হবে আমাদেরকে। আচ্ছা, আমরা তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে জসিমউদ্দিন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন 38 থেকে 43 সাল পর্যন্ত। আচ্ছা, আমরা পরেরটাতে দেখি। জসিমউদ্দিন, তারপরের প্রশ্ন, এটাও এসেছে মুখস্থ বিদ্যা থেকে। দেখেন গ্লোসারি, গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কোনটি? এটি এইচএসসির সিলেবাস, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের 7 নঙ্গে কিন্তু এটা ছিল, 7 নঙ্গে। তো এখানে গ্লোসারি শব্দের পরিভাষা কোনটি? তার মানে একটা পারিভাষিক শব্দ আছে, তো পারিভাষিক শব্দ তোমাকে 5-6 শব্দ শিখতে হবে। কখনো কখনো এইচএসসি সিলেবাস থেকে কমন পড়ে যায়, কখনো কখনো এর বাইরে। তার মানে আমাকে অন্তত এইচএসসি সিলেবাসটা ক্লিয়ার থাকতে হবে। এটা এইচএসসির বোর্ড প্রশ্নে বহুবার এসেছে। তো দেখেন এখানে একটা বিষয় অসামঞ্জস্য আছে। সাধারণত যদি আমরা দেখি গ্রোসারি, গ্রোসারি হচ্ছে মুদি দোকান, নট গ্লোসারি। এখানে আছে গ্লোসারি, ওটা হচ্ছে গ্রোসারি। তারপরে আসেন এখানে এই যে নির্ঘণ্ট আছে, নির্ঘণ্ট মূলত হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স হচ্ছে নির্ঘণ্ট। কিন্তু এখানে যেহেতু অন্য অপশনগুলো রাইট অ্যান্সার হয় না, সেহেতু গ্লোসারি দ্বারা এখানে নির্ঘণ্টকে উত্তর ধরা হয়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এখানে রাইট অ্যান্সার নাই। এই যে পরিশিষ্টি এবং গ্রন্থপুঞ্জি, এগুলো কখনো এই গ্লোসারি শব্দের সঠিক পরিভাষা নয়। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে 2010-11 সেশনে এসেছিল। ওইখানে আবার আমরা দেখতে পাই যে তোমার নির্ঘণ্ট না দিয়ে পরিশিষ্টি না, এটা ছিল আর কি, অর্থাৎ নির্ঘণ্ট এখানে রাইট অ্যান্সার ছিল। তো এই বিষয়টা আমাদের এখানে মাথায় রাখতে হবে, এই প্রশ্নটা, ঠিক আছে? তো আমরা দেখি এখানে যেহেতু 4টার মধ্যে আমাদেরকে বিটাকে অপশন ধরতে হয়, নির্ঘণ্ট, গ্লোসারি, এই যে নির্ঘণ্ট। তারপরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্নে দেখেন এখানটায় আছে, দেখেন এখানে 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এর ফলে ওই ধরনের স্লোগানকে, যেই চিকাগুলো দেয়ালে লিখতো বাচ্চারা, সেখান থেকে ছাত্র যেগুলো হচ্ছে দেয়ালে লিখেছে, সেখান থেকে পিক করে একটা বাক্য দেওয়া হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে, যে বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। কোন ধরনের বাক্য? অর্থগতভাবে উভয়ের মধ্যে একটা, এখানে অর্থগতভাবে একটা মেলবন্ধন থাকলেও গঠনগতভাবে উভয় কিন্তু আলাদা। গঠনগতভাবে একাধিক বাক্য যদি একত্রে থাকে সেটা যৌগিক বাক্য হয়। তাহলে দেখো এখানে একটা বিষয় আছে,
এখানে একটা বিষয় আছে অর্থগত গঠনগত। অর্থগতভাবে তারা এক, বুকের ভেতর দারুণ ঝড় গুলিকর, কিন্তু গঠনগত বুকের ভেতর দারুণ ঝড় এটা একটা আমি চাইলে দাঁড়িয়ে দিতে পারি, যদিও এখানে হচ্ছে মাঝখানে যৌগিক বাক্যের কোনো সিমটম নাই, তথাপিও বুকের ভিতর দারুণ ঝড় এটা একটা স্বাধীন বাক্য, বুক পেতেছি গুলিকর এটা একটা স্বাধীন বাক্য। উভয়টা স্বাধীন বাক্য হওয়ার কারণে বিনা দ্বিধায় এখানে এবং কিন্তু সুতরাং তাই তাই নাই, এখানে ধরেন বুকের ভেতর দারুণ ঝড় তাই বুক পেতেছি গুলিকর, এখানে তাই নাই, না থাকলে কি হবে? আমাদের অর্থগতভাবে এক হলেও গঠনগতভাবে এটা জটিল বাক্য নয়, এটা যৌগিক বাক্যের মধ্যে পড়বে। আর জটিল বাক্য হয় কখন? জটিল বাক্য হয় তখন যখন হচ্ছে এখানে সাপেক্ষ বিষয়টা থাকে, সাপেক্ষ থাকে, নির্ভরশীল থাকে, যত তত যেমন তেমন যদি তবে যদিও তাহলে যখন তখন এগুলো থাকলে। আর সরল বাক্য আর প্রশ্নই আসে না, মাঝখানে কমা আছে, এটা এই ধরনের বাক্য সরল বাক্য হয় না, একাধিক সরল বাক্য থাকলে এটা যৌগিক বাক্য। আর জটিল বাক্য আরেকটা কারণে জটিল বাক্য উত্তর হবে না, কারণ জটিল যে কথা মিশ্র একই কথা, যদি বি দাগাতে আমাকে ডি দাগাতে হয়, যদি ডি কে দাগাতে আমাকে বি দাগাতে হয়, জটিল যে কথা মিশ্র সেই কথা, মিশ্র যে কথা জটিল একই কথা। তারপরেরটাতে আমি আসি, দেখেন এখানে দেখেন যৌগিক বাক্য। আচ্ছা, এরপরে দেখেন এখানে পদ্য থেকে এসেছে। পদ্য থেকে কি এসেছে দেখেন, বিদ্রোহী কবিতায় কোন নাম নেই। তার মানে এইচএসসির জন্য আলিম পরীক্ষার জন্য যেমন ভাবে গদ্য পড়েছেন পদ্য পড়েছেন এমন ভাবে নয়, এখন আপনাকে হুশ ফিরিয়ে আপনাকে হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে পড়তে হবে। ষষ্ঠ ইন্দ্রিয় মানে মন, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এরপরে আছে হচ্ছে মন নামক জিনিসটা দিয়ে। তো এখন দেখেন, আমরা জানি আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়ে করি না ভয়, এটা ছিল, এই নামটা ছিল। তারপর আছে তোগলক্ষা। তোগলক্ষা তো কোনো ছিল না, তোগলক্ষা ছিল বিলাসী গল্পে, যেখানে হচ্ছে হুমায়ুনের বাপের নাম লেখা আসে, লেখক বলছে সে যখন হচ্ছে স্টুডেন্ট ছিল, 40-এর কোঠায় এসে সে স্বীকার করছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি হুমায়ুনের বাপের নাম তোগলক্ষা লেখা আসতাম। এরপরে আমরা জানি পরশুরামের কথা আছে, পরশুরামের কঠোর কুঠারের কথা বলা আছে। এরপরে বলা আছে ইসরাফিলের মহাসিংহার হুঙ্কার, এই কথাটা বলা আছে, অর্থাৎ তোগলক্ষা নাই। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে তোগলক্ষা, বিলাসের গল্পে আছে। কিন্তু দেখেন তিনটা নাম কবিতাতে আছে, আরেকটা কবিতাতে না থাকলে কবি ইন্টারের সিলেবাসে আছে, যাতে আপনি কনফিউশনে পড়ে যান, এই জন্য আপনাকে তোগলক্ষা দেওয়া হয়েছে, এটা মাথায় রাখবেন। এরপরেরটাতে আসি, এখানে কি আছে উত্তর দেখেন তোগলক্ষা। আচ্ছা, তারপরে দেখেন এখানে সহপাঠের নাটক থেকে একটা প্রশ্ন আসছে, তাহলে আমরা যদি দেখি সেটা কিরকম দেখেন, দেখা আছে কলকাতায় ব্যবসা করার অনুমতি পাবার জন্য ইংরেজরা মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছিল, মানে হচ্ছে পয়সা, কত পয়সা তার বাঁ হাতে দিয়েছিল আর কি। এখন এই যে প্রশ্নটা, এটা নাটক থেকে এসেছে, নাটক এইচএসসি সিলেবাসে আছে, মাদ্রাসা সিলেবাসে ছিল না, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীকে পড়ে নিতে হবে, কারণ এটা থেকে ইউনিভার্সিটিতে প্রশ্ন করা হয়। তো এখন দেখেন এটা নাটকের দ্বিতীয় অঙ্কের উমিচাঁদ চিঠি লিখেছে যে আমি মানিকচাঁদকে রাজি করিয়ে ফেলেছি, আপনারা হচ্ছে আশ্বস্ত হতে পারেন এবং আমার জন্য 5,000 টাকা আমি ঘুষ চাই। উনি মূলত 17,000 টাকা। যদি প্রশ্ন এটা করতো যে অমিচাঁদ ইংরেজদের কাছে কত টাকা দাবি করেছিল মানিকচাঁদকে সুপারিশ করার জন্য, ঠিক আছে, এই এখন অমিচাঁদ কত টাকা দাবি করেছিল পুরো বিষয়ে, তাহলে 17,000। এখানে বলছে ইংরেজরা মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছিল, এইটা তাহলে দিয়েছে ওরা 12,000 টাকা, আর অমিচাঁদ নিজে নিচে হচ্ছে ঘুষখোর হিসেবে 5,000 টাকা, মোট 17,000 টাকা। কিন্তু ইংরেজরা বলছে মানিকচাঁদের পকেটে 17,000 টাকা 2,000ও পৌঁছাবে না। এই যে বিষয়টা, তার মানে এখানে হচ্ছে 12,000 টাকা, কিন্তু দেখেন অপশনের মধ্যে 17 রাখছে, 12 রাখছে, যাতে আপনি কনফিউশনে পড়ে যান। কিন্তু অমিচাঁদ নিয়েছে 17,000, মানিকচাঁদকে বলেছে 12,000 দিবে, কিন্তু দিয়েছে মাত্র 2,000। কিন্তু ইংরেজরা যেহেতু পুরো টাকাই দিয়েছে, তাহলে এটা 12,000-এর উত্তর হবে। আচ্ছা, আমরা দেখি একটু এখানটায় 12,000। তারপরের প্রশ্ন আমরা যদি দেখি এখানটায়, দেখেন এখানে আছে কি, দেখেন আহ্বান। এই যে এখন বর্তমানে আপনাদের এই যে প্রশ্নটার যেখানে করা হয়েছে, এই প্রশ্নটা 26-এ যারা আলিম বা এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের সিলেবাসে নেই, এটা আগের সিলেবাসের গল্প থেকে প্রশ্নটা করা হয়েছে, এটা আগে ছিল, আগে যারা 25 সালে যারা এইচএসসি দিয়েছে তাদের ছিল।
তো এখানে আহ্বান গল্পে তৃপ্তিরাজ গাছে কোন লতা দুলছিল? দেখেন, তার মানে খুঁটিয়ে প্রশ্নটা করা হয়েছে। আমরা পড়েছিলাম আহ্বান গল্পের মধ্যে এরকম যে যে শরতের কটু তিক্ত গন্ধ ওঠা, বন ঝোপ ও মাকাললতা দোলানো প্রাচীন একটি তৃপ্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হয়েছিল। তার মানে কি বলছে দেখেন, শরতের কটু তিক্ত গন্ধ ওঠা, বন ঝোপ ও মাকাললতা দোলানো তৃপ্তিরাজের গাছের তলায়, তাহলে মাকাললতা দোলানো, তুমি এখানে আছে তেলকুচ লতা, স্বর্ণলতা, মাকাললতা, মাধবীলতা। তার মানে এখানে আউট অফ টেক্সটের বাইরে তিনটা অপশন, তিনটা কোনো গল্প কবিতাতেই নেই, অর্থাৎ মাকাললতা হবে এখানে। তাহলে লাইনটা আবার দেখেন, লাইনটা কি ছিল? শরতের কটু তিক্ত গন্ধ ওঠা, বন ঝোপ ও মাকাললতা দোলানো প্রাচীন একটি তৃপ্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হয়েছিল, এটা ছিল। তাহলে এখানে মাকাললতা হবে। তারপরের প্রশ্নতে আমরা যাই, একটু দেখেন। এখানে আছে কোন শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই? দেখেন, এটা বলেনি, কোন বিষয়ে নেই, কোন শব্দটা নেই। তার মানে আপনার টেক্সট সচেতন কিনা। যারা মনে করেন আমি এইভাবে কবিতা পড়িনি, তাদের আজই বসা উচিত, কবিতাটাকে আবার মানে হচ্ছে তার রিকল করে এইভাবে পড়া উচিত শব্দ জ্ঞানগুলো। যে এখানে আছে কোন মানে 69 কবিতা কোন শব্দটি নেই? আবাহন, সন্ত্রাস, মানবিক বাগান এবং ভরপুর। আমরা যদি দেখি যে আবাহন শব্দটি মনে হচ্ছে না কবিতাতে আছে, আমি একটু দেখে নিই বাকি শব্দগুলো। আমরা জানি হচ্ছে এখানে আছে সন্ত্রাস কথাটি। কবিতার তোমার দ্বিতীয় 5 লাইন, প্রথম পেজে দ্বিতীয় 5 লাইনের মধ্যে আছে যে সে রং লাগে না ভালো, যে রং সন্ত্রাস আনে, সন্ত্রাস আনে। সন্ত্রাস কথাটা আছে, পাকিস্তানি হানাদারকে সন্ত্রাস বলা হয়েছে এখানে। এরপরে আসেন, এখানে আছে মানবিক বাগান। আমরা দেখেছি কবিতার মধ্যে আছে মানবিক বাগান কমলবন হচ্ছে তসমস, এটা দ্বিতীয় পেজে আছে, কবিতার দ্বিতীয় পোর্শনটা যেখানটায় বর্ণনা করা হয়েছে সেখানটায় আছে মানবিক বাগান, সাথে বলা আছে কমলবন হচ্ছে তসমস। তারপরের প্রশ্ন ভরপুর বলা আছে, এটা আছে প্রথম 5 লাইনের মধ্যে, স্মৃতিগন্ধে ভরপুর, স্মৃতিগন্ধে ভরপুর, এখানে স্মৃতিগন্ধে ভরপুর। তার মানে আমরা দেখলাম কোন শব্দটি ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই? আবাহন শব্দটি নেই। আচ্ছা, তারপরে এখানে আমরা রাইট অ্যান্সারটা দেখে নিচ্ছি। এখানে কি বলছে? এই যে আবাহন। তারপরের প্রশ্নতে আমরা দেখে নিই। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছেন কোন গুচ্ছ শুদ্ধ, কোন গুচ্ছ শুদ্ধ। 4টা অপশনের মধ্যে কোনো একটা অপশনে যদি একটি শব্দ ভুল হয় তাহলে তোমার পুরা অপশনটাই বাদ, এটা ভুল। ওই অপশনটা রাইট যেখানে 3টা শব্দই রাইট, ওই অপশনটাই ভুল যেখানে একটি বানান ভুল। শিরোধার্য, শিরোধার্য, যশলাভ, স্মরণীয়। তোমরা দেখতেই পাচ্ছ স্মরণীয় বানানের মধ্যে দন্ত ন, রি রসয়ের পরে নত্ব বিধানের নিয়ম হচ্ছে রি রসয়ের পরে মূর্ধন্য হয়, স্মরণ বানানে মূর্ধন্য, স্মরণীয়, এটা ভুল। সুতরাং এই অপশন ভুল। তারপরের অপশনে আসি, অধিকারিণী, এখানেও মূর্ধন্য হবে, অধিকারিণী, নি প্রত্যয়টা মূর্ধন্য, রয়ের পরে রি রসয়ের পরে মূর্ধন্য হয়, এটা ভুল। তাহলে এটাও ভুল। আচ্ছা, এরপরে যদি আমি আসি দূরদর্শী, দূরদর্শী এটা রাইট, দূরদর্শী দীর্ঘকার আছে, অনেক দূরে, অনেক তোমার অভিজ্ঞ যিনি, অনেক দূরের বিষয় অবজার্ভ করতে পারেন, অভিজ্ঞতা আছে প্রচুর, দূরদর্শী তিনি। মরুদ্যান, এখানে মরুতে রস্যু উদ্যানে রস্যু, রস্যু রস্যু দীর্ঘ হয় সন্ধিতে, এটাও রাইট। বাট ছন্দবদ্ধ, ছন্দ ওবদ্ধ, এখানে ও আসে নাই বা উ হয় নাই, ছন্দবদ্ধ, এখানে ছন্দবদ্ধ, ছন্দবদ্ধ কথা লিখতে কখনো ওকার হয় না, না এটা সন্ধিবদ্ধ, সন্ধি হইলে ওকার হইতে, এটা সন্ধি না, এটা যৌগিক শব্দ বা কম্পাউন্ড ওয়ার্ড, এটা ভুল। তাইলে এখানে ভুল পেলাম আমি হচ্ছে, আমরা এটা ভুল পেলাম, হ্যাঁ এখানটা ভুল পেলাম হচ্ছে ছন্দবদ্ধ। এখন দেখেন অহরাত্র, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, এটা সন্ধি হিসেবে আসে। অহরাত্র, অহ ও রাত্র, অহরাত্র এটা হচ্ছে সন্ধি দ্বারা গঠিত শব্দ, এটা বহুবার এসেছে, দিন রাত্র বোঝায়, এটা সমাসও আসে, অহরাত্র দ্বন্দ্ব সমাস। স্বায়ত্ত শাসন, স্ব আয়ত্ত শাসন, এই শব্দটা যদি একটু দেখি, দেখেন এটা কিরকম হতে পারে, এটা একটু ব্যাখ্যাটা আমরা একটু দেখি।
দেখেন স মানে নিজ, আয়ত্ত, আয়ত্ত, স্ব আয়ত্ত মানে নিজের আয়ত্ত, এরপরে হচ্ছে শাসন। এখানে তিনটা শব্দ মিলে একত্র হয়েছে। এই দুইটা অংশ আবার সন্ধির মধ্যে, স্ব আয়ত্ত, স এর পরে অ, আয়ত্তর পরে হচ্ছে, আয়ত্তের প্রথমে আ, স এবং আ মিলে হয়েছে স্বায়ত্ত শাসন। নিজের আয়ত্তের শাসন, এটা সমাজ দ্বারা গঠিত, নিজের আয়ত্তের শাসন, স্বায়ত্ত শাসন। এরপরে ভূয়দর্শী, ভূয়দর্শী অর্থাৎ যিনি প্রচুর দেখেছেন, প্রচুর অভিজ্ঞ, প্রচুর জানেন, ভূয়দর্শী, অভিজ্ঞ ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, প্রাজ্ঞ ব্যক্তি। তার মানে এই অপশনটা রাইট, এখানে সবগুলোই সঠিক উত্তর, সঠিক হয়েছে। আচ্ছা, তারপরেরটাতে আমরা যদি দেখি, এখানটায় এখানে দেখেন 4 নম্বর অপশনটা রাইট। এরপরেরটাতে আমরা যাচ্ছি এখানটায়, এখানে আসেন যে এখানে দেখেন মুখস্থ বিদ্যা থেকে আরেকটি প্রশ্ন এসেছে, আপনাগো দেশটা বড় জাহেলের দেশ। এই বাক্যে জাহেল শব্দটির উৎস ভাষা কোনটি? এখানে একটা বিষয় বলে রাখি, এই প্রশ্নটার ক্ষেত্রে কলেজের স্টুডেন্ট থেকে মাদ্রাসার স্টুডেন্ট একটু এগিয়ে থাকে। তারা ফার্সি শব্দ কোনটা ধরতে পারে, আরবি শব্দ কোনটা ধরতে পারে। আবার দেখা গেছে এর বাহিরেও তোমার পর্তুগিজ শব্দ আসে, ওলন্দাজ শব্দ আসে, গুজরাটি শব্দ আসে, চায়না শব্দ আসে, তারপর হচ্ছে ফরাসি শব্দ আসে, গ্রিক শব্দ আসে, এই ধরনের শব্দগুলো আসে। তো বেশিরভাগই আরবি ফার্সি শব্দগুলো মাদ্রাসার স্টুডেন্টরা এটা ডিজিট করতে পারে, এটা একটা তাদের জন্য অপরচুনিটি বলা যায় এইটা শব্দটা। তো দেখেন এটা আমরা দেখেছি উপন্যাস থেকে প্রশ্ন আসেনি, কিন্তু উপন্যাস থেকে প্রশ্ন এসেছে ভিন্নভাবে, অনেকটা ব্যাকরণ নির্ভর উপন্যাস থেকে প্রশ্ন হওয়া। মজিদ বলেছে মহব্বতনগরে পা দিয়ে আপনাগো দেশটা বড় জাহেলের দেশ। এই বাক্যে জাহেল শব্দটি আমরা জানি আবু জাহেল, জাহেলের পিতা। তো সুতরাং জাহেল, জাইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার যুগ। তো জাহেল শব্দটি আরবি, স্কুলে পড়ুয়া হলেও ন্যূনতম কমন সেন্স থাকলে সেটা ধরতে পারার কথা। দেখেন অপরিচিত গল্পের মধ্যে আছে আমার বাবা এককালে গরিব ছিলেন, আছে কিনা আপনারা বলেন? অপরিচিত গল্পের মধ্যে আছে আমার বাবা এককালে গরিব ছিলেন, তাহলে গরিব কোন ভাষার শব্দ? এটা আরবি ভাষার শব্দ। এরপরে আছে কি তিনি ওকালতি করিয়ে প্রচুর টাকা রোজগার করিয়াছেন, তাহলে উকিল এটা কোন ভাষার শব্দ? উকিল এটাও তো আরবি ভাষার শব্দ। এরপর আছেন বিলাসী গল্পে আছে যে নিকা, ভাত খেয়ে মানে হচ্ছে নিকা করেছে আর না হইলেও চুলায় যাক, তো ভাত খেতে গেল কেন? সে তো অন্য পাপ, তাহলে নিকা আরবি ভাষার শব্দ। আল্লাহ রাসূল হাদিস আছে আর নিকাউ মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিনি, নিকা আরবি ভাষার শব্দ। আবার নিকা শব্দটি আমরা লালসালু উপন্যাসের মধ্যে পাচ্ছি, এই উপন্যাসের মধ্যেই তো আছে যেখানে হচ্ছে মজিদ এই প্রশ্নটা করেছিল নিকা, তাহলে এটা আরবি ভাষার শব্দ। তাহলে এইভাবে আরবি ভাষার শব্দ আমাদের পরীক্ষা আসে, এটা আরবি ভাষার শব্দ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আরবি ভাষার শব্দ। আচ্ছা, আরবি ভাষার শব্দ। এর পরের প্রশ্ন আমরা যাচ্ছি, দেখেন পরের প্রশ্ন, কোন শব্দে আধিক্য অর্থে পরা উপসর্গ ব্যবহৃত হয়েছে? এই যে দেখেন ব্যাকরণ থেকে এসেছে, লেখাই আছে ব্যাকরণ থেকে, দেখছেন কিনা? ব্যাকরণ থেকে, ব্যাকরণ থেকে। কিন্তু ব্যাকরণ থেকে আসলো এটা এইচএসসি সিলেবাস থেকে, এইচএসসি সিলেবাসে আপনার উপসর্গ ছিল, কিন্তু আপনি উপসর্গ থেকে এইচএসসি তে কি অ্যান্সার করতেন? এটা রিটেন প্রশ্ন। দেখেন উপসর্গ অর্থ জানতে হবে। এখানে এই যে একটা শব্দ আছে পরাধীন, অধীনের বিপরীত, এটা বিপরীত অর্থে, পরাধীন অধীন বিপরীত। এরপর আছে পরামর্শ, এখানে বিপরীত নয়, আধিক্য অর্থও নয়। আপনার বলছে আধিক্য অর্থে কোনটা? পরামর্শের মধ্যে আধিক্য অর্থ দেয় না। পরাক্রান্ত, পরাক্রম, পরাশক্তি, পরাশক্তি, পরাক্রান্ত আর এটা হচ্ছে পরাক্রম, এগুলোর মধ্যে আধিক্য বেশি বুঝায়, মানে বেশি এমফাসাইজ দেয়, বেশি ফোর্স। পরাশক্তি শুধু শক্তি নয়, সুপার পাওয়ার, শুধু পাওয়ার নয়, সুপার পাওয়ার। পরাক্রম শুধু আক্রমণ নয়, শুধু খালি সাহসী নয়, মানে অধিক সাহসী ব্যক্তিকে পরাক্রম বলা হয়। তো এরকম করে পরাক্রান্ত, আধিক্য বুঝাচ্ছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, উপসর্গ অর্থগুলো শিখে নিতে হবে। আমাদের নবম দশম শ্রেণীর পুরাতন যে বইটা, ওইটার মধ্যে অধিক পরিমাণে আছে, যে নতুন বইটা আছে সেটার মধ্যে কম আছে, কিন্তু দুইটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো পুরাতনটাকে বেশি প্রাধান্য দিবেন। আচ্ছা, এর পরের প্রশ্নতে আমরা একটু যাই। এখানে দেখতে পাচ্ছেন পরাক্রান্ত। পরের প্রশ্ন, জলধি উচ্চারণ, দেখেন এইটাও ব্যাকরণ থেকে এসেছে, ব্যাকরণ থেকে। ব্যাকরণ থেকে আসলে কি হবে দেখেন তো, ব্যাকরণ থেকে আসছে আউট অফ এইচএসসি সিলেবাস নাকি এইচএসসি সিলেবাস বা আলিফ সিলেবাসের থেকে এসেছে। প্রথম টপিক দ্বিতীয় পত্রের জলধি, এই জলধি দেখেন
বলা আছে, দেখেন একটু এইদিকে একটু খেয়াল করেন, এখানে দেখেন, এখানে আমি একটা শব্দ লিখেছি, একটা শব্দ লিখছি, দেখেন আমি শব্দ লিখলাম হচ্ছে অতি, আমি একটা শব্দ লিখলাম অতি। যদি দ্বিতীয় বর্ণে রস্যিকার বা রস্যকার থাকে, দ্বিতীয় বর্ণে আগের অটা ও হয়, আগের অটা ও হয়, এটা খেয়াল রাখবেন, তাহলে এটা হবে অতি। তো এখন এখানে দেখেন, এখানে শব্দটা হচ্ছে জলধি, জলধি, লোধি। এখানে যে এই যে শব্দটা আছে জল অধি, অধি আছে, অধি, এই যে শব্দটা আমি পেলাম অধি, অধি শব্দটা হবে উধি। তাইলে এটা যদি উধি হয় তাহলে এই উধি আমি এখানে রাখলাম, আর এর আগে আমি এখানে জল লিখলাম, তাহলে জল অধি, এই ওটা যুক্ত হয়ে যাবে, এই ওটা এখানে এরকম হবে জলধি। অর্থাৎ এইরকম রস্যি রস্যু থাকলে আগের অ ও হয়ে যায়, তাহলে জল লয়ের লগে একটা অ আছে, সেই অটা ও হবে, তাহলে এখানে জলধি। রাইট অ্যান্সার কোনটা হবে? তাইলে আমরা রাইট অ্যান্সার পাবো হচ্ছে বি নাম্বার, বি অপশনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা আমরা একটু দেখে নেই। আচ্ছা দেখেন এবার একটু, এখানে জলধি বি অপশনটাতে আছে। এখানে একটু ভুল হয়েছে স্লাইড তৈরি করাতে, জলধি আমাদের হবে হচ্ছে বি অপশনটা, জলধি ওকার যেটা জলধি, এটা না, এটা ভুল, এটা অপশনটা ভুল, এটা দুঃখিত। আচ্ছা তারপরেরটাতে আমরা যাচ্ছি, যেমন কুকুর তেমন মুগুর। দেখছেন গ্রামের একটা প্রবাদকে এনে আমাদেরকে ব্যাকরণের একটা প্রশ্ন করা হয়েছে, জানতে চাওয়া হচ্ছে এখানে যেমন তেমনটা কি। দেখেন যেমন কুকুর তেমন মুগুর, যেমন তেমন দুইটা ওয়ার্ড এখানে, যেমন তেমন, দেখেন যেমন কুকুর তেমন মুগুর। আপনারা জানেন নবম দশম শ্রেণীর ব্যাকরণের শব্দ শ্রেণী দ্বিতীয় টপিক সর্বনামের মধ্যে আছে যেমন তেমন। আর দেখেন চারটা অপশন আছে, সর্বনাম 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 সর্বনাম। তাহলে সর্বনাম পরস্পর নির্ভরশীল দুইটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে। তাহলে যেমন তেমন, যত তত, যে সে, যিনি তিনি, যারা তারা, দুইটি সর্বনাম যদি পরস্পর নির্ভরশীল হয় তাহলে সাপেক্ষ সর্বনাম। যেমন কুকুর তেমন মুগুর, যেটা আমরা মিশ্র বাক্যে দেখি, এটা একটা মিশ্র বাক্যে, যেমন কুকুর তেমন মুগুর। মিশ্র বাক্যে সাধারণত সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম থাকে, এইটা আর কি। তো এখানে এটা হবে সাপেক্ষ সর্বনাম। আমরা রাইট অ্যান্সারটা দেখে নিই একটু, রাইট অ্যান্সারটা। আচ্ছা দেখেন এখানে সাপেক্ষ সর্বনাম। তারপরেরটাতে আমরা যাচ্ছি, এখানে দেখেন কোন শব্দগুচ্ছ ও আবিধানিক ক্রমে সঠিক, কোন শব্দ, একটা বানানের প্রশ্ন পড়েছিলাম না, অনেকটা এরকম করে, একটা ভুল হবে, কোন একটা লাইন অভিধানিক ক্রম অনুসারে হয়নি, এই অপশনটা বাদ হবে। কোন অপশনটা সবগুলো শব্দ মানে হচ্ছে সিরিয়ালি ঠিক আছে, অভিধানে খুঁজলে আগে এটাকে পাওয়া যাবে, পরে এটাকে পাওয়া যাবে, পরে এটাকে পাওয়া যাবে, পরে এটাকে, সিরিয়াল মেনটেন আছে, এটা দেখো, এটা একটু শিখার বিষয় আছে। দেখেন একটু, আমি একটু দেখি আগে ব্যাখ্যা দিই। দেখেন এই শব্দটা অ দিয়ে শুরু, এই শব্দটা অ দিয়ে শুরু, এটা অ দিয়ে শুরু, এটা অ দিয়ে শুরু, চারটা অপশনই অ দিয়ে শুরু। তার মানে কি অভিধানে কোন শব্দটা এখন আগে দিব সেটা আমি এখনো জানি না। আমরা এর পরেরটাতে যাই, অ এর পরে আছে ন, অ এর পরে আছে ন, অ এর পরে আছে ন, অ এর পরে এখানে আছে ম, তিনটার মধ্যে ন আছে, একটাতে ম আছে। বলে তো বর্ণমালার মধ্যে ন আগে নাকি ম আগে? ন আগে, তথ দত দন্ত ন, তারপরে পব বব ম, তারপরে ন আগে। তাইলে এখানে এই তিনটা শব্দেই অমিলের আগে বসবে অভিধানে। আচ্ছা এটা গেল, এবার এই তিনটা শব্দের পালা, অ এবং ন, অ এবং ন, অ এবং ন আছে, অ এবং অ ন আ, অ ন আ, এটাও তো ঠিক আছে, কিন্তু অ ন রস্যু আছে, আমরা জানি আকার রস্যিকার, অ ন অ ন অ ন, আকার আকার রস্যুকার। আকার আগে নাকি রস্যুকার আগে? আকার আগে, তাহলে এখানেও তো শব্দ দুইটা ঠিক আছে, আকার আগে রাখছে, রস্যু পরে দিছে, তার মানে এই দুইটা চলে গেল, এইটা এইটার পরে এটার আগে এটা হবে, এই দুইটা অন্তত এটার আগে হচ্ছে, এই দুইটার মধ্যে কি ঠিক আছে কিনা, যদি হয় তাহলে আমরা উত্তর এখানেই পেয়ে যাবো, অন্যটা যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন তো অ ন আ, অ ন আ, অ ন আ বি, অ ন আ বি, ভাবে এখানেও তো মিলে গেল, তাহলে পরে উপায় কি? অ
অ ন আ বি, অ ন আ বি, কিন্তু এখানে রশ্মি, অ ন আ বি রশ্মি, অ ন আ বি মানে অ ন আ ব রিকার, এখানে বি আর ব্রি, বলেন তো রশ্মিকার আগে নাকি রিকার আগে? বর্ণমালার হিসেবে কার চিহ্নে? রশ্মিকার আগে। এখানেও তো শব্দ আগে বসে। আমরা পেলাম সে পরে হয়, নয়ের আগে আসে না। আমরা পেলাম রস্যকার আকার রস্যিকারের পরে হয়, এটা তো এখানে ছিল। আমরা দেখলাম এখানে রস্যিকার আর এখানে হচ্ছে রিকার, রস্যিকার আগে হয় রিকার পরে হয়, তাহলে আমরা এটাই সঠিক উত্তর পেয়ে গেছি। আমরা পরের প্রশ্ন দেখার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আচ্ছা দেখি আর পরের প্রশ্নটা, এখানে রাইট অ্যান্সারটা কি সেটা দেখি একটু। এই দেখেন অনাবিল, বৃষ্টি, অনুষ্ঠান, অমিল। এর পরেরটাতে একটু যাই, সেটা একটু দেখি। দেখেন এখানে গদ্য থেকে একটা প্রশ্ন হয়েছে, গদ্য থেকে লেখা আছে কি দেখেন, বোর্ডের প্রশ্নটি একটু দেখেন। লেখা আছে ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্য সুচিতা অপূর্ব। সেই চিরচেনা রবীন্দ্রনাথের 95টি ছোট গল্পের একটি ছোট গল্প হচ্ছে অপরিচিতা। অপরিচিতর মধ্যে কিছু অসাধারণ লাইন আছে। এর একটা কি, সোনার কাঠিতে সকল কথা যেন সোনা হইয়া ঝরে। আরেকটা কি আছে, রূপ জিনিসটি বড় কম নয়, মানুষের মধ্যে যাহা অন্তরতম অনির্বচনীয়, এই ধরনের শব্দগুলো। আরেকটা আছে, আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা, নববর্ষার জল পড়িল, অম্লান ফুলটির মুখ তুলিল। এই ধরনের লাইনগুলো দিয়ে প্রশ্ন করা হচ্ছে। তো এখানে বলছে ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। আরো লাইন আছে, অপরিমেয় কোমলতায় একটুও একটা পাপড়িও টলে নাই। এই কথাগুলো বলা হচ্ছে। দেখেন এই গল্পটা অপরিচিতা থেকে আসছে, এটা কমন আপনারা জানেন, তো এটা সহজ করা হয়েছে এই প্রশ্নটা তুলনামূলক ভাবে আর কি। আচ্ছা এখানে অপরিচিতা, এই ছিল হচ্ছে আমাদের বি ইউনিটের 2025-26 প্রশ্নের সমাধান। এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বোর্ডের প্রশ্নগুলো সমাধান দেওয়া হবে এবং প্রত্যেকটা টপিকের এইভাবে প্রশ্ন দেওয়া হবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই যে এইভাবে হচ্ছে স্লাইড আকারে আমরা পড়াবো, কিন্তু আমরা আপনাদেরকে পিডিএফটা যে দিব, সেই পিডিএফ গুলো কেমন হবে দেখেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের থেকে যে সকল ম্যাটেরিয়ালস গুলো পিডিএফ হিসেবে পাবে সেগুলো কেমন হবে আমি সেগুলো একটু ইন্ট্রোডিউস করে দিই তোমাদের সাথে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পিডিএফ আছে, সেই পিডিএফটা এখানে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 প্রশ্ন, কোত্থেকে কয়টা প্রশ্ন এসেছে সেটার উত্তর এবং ব্যাখ্যা সহ আছে এখানটায়। যেটা আমি অন্যান্য প্রশ্ন সলিউশন স্লাইড আকারে পাওয়ার পয়েন্টে যে ভিডিওগুলো দেখিয়ে যে প্রশ্ন সলিউশন দেখিয়েছিলাম সেটা এখানে আছে ব্যাখ্যা সহ। এখানে ব্যাখ্যা দেখতে পাচ্ছেন, ব্যাখ্যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার। তো এটা কি 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 সেশনের আছে এখানে দেখেন, কয়টা বোর্ডের আছে এখানে, এইটা দেখেন, এটা হচ্ছে 24-25-এর ব্যাখ্যা সহ সমাধান, ব্যাখ্যা সহ। তো এখানে আমরা যদি দেখি আমরা আরো পাচ্ছি ব্যাখ্যা সহ সমাধান প্রশ্ন। এইভাবে আপনাদেরকে এই প্রশ্ন শীটগুলো দিয়ে দেওয়া হবে, এগুলো দিয়ে দেওয়া হবে। এখানে আছে 23-24-এর, এখানে 23-24-এর এই পিডিএফ গুলো আপনারা পাবেন, এই পিডিএফ গুলো আপনারা পাবেন। আচ্ছা এরপরে দেখেন এখানে আছে কি, এখানে আছে হচ্ছে 22-23-এর প্রশ্ন। এখানটায় আছে হচ্ছে দেখেন 21-22-এর প্রশ্ন আছে, 22-23, এখানে আছে 21-22-এর প্রশ্ন। তারপরে যদি দেখেন আপনারা এখানটায় আছে 20-21-এর, সাথে সাথে তো লেখা আছে কতটি প্রশ্ন আসে এবং কোন কোন সেক্টর থেকে কয়টা প্রশ্ন এসেছে, এই সেইগুলো আছে দেওয়া আছে এখানটায়। তারপরে এখানটায় দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে খ ইউনিটের 19-20 সেশনের এখানে প্রশ্ন সহ ব্যাখ্যা সমাধান, এটা দেওয়া আছে এখানে। এরপরে এখানটায় দেখেন এই 19-20, যেটা 19-20-এর পরে এই যে সর্বশেষ 18-19, যেটা 18-19 আর 19-20-এর মধ্যে পার্থক্য আছে। 18-19 ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার পুরাতন পদ্ধতি, সনাতন পদ্ধতি। এখন হচ্ছে 19-20 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ভর্তি পরীক্ষার আধুনিক যুগ শুরু করেছে, এমসিকিউ উইথ রিটেন। তো আপনারা এইভাবে শীটগুলো আমরা গুগল ড্রাইভে আপলোড থাকবে, আপনারা পড়তে পারবেন। আর আমাদের স্টুডেন্ট হলে আপনারা পেমেন্ট দিয়ে তখন আমরা হচ্ছে সেই প্রসিডিউর অনুসারে আমরা আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে দেব। কথা কি বুঝছেন কিনা? তো ইনশাল্লাহ দেখা হচ্ছে ইউনিমিশন ইউনিভার্সিটির ভর্তির আপনাদের যেই ভার্সিটির ভর্তি যোদ্ধাদের জন্য যে আত্মাদ্রিসের পক্ষ থেকে আত্মাদ্রিস ইউনিমিশনে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।